মানে হ্যাঁ, সাকিব খান আমাদের বাংলাদেশের সব নিঃসন্দেহে হ্যাঁ, সবচেয়ে বড় স্টার। হ্যাঁ, আপনাকে কি মনে হয়েছে যে কোনোভাবে সাকিব খান যদি আপনার কাছে আসতো অভিনয়ের কোনো শেখার জন্য, তাহলে আপনি তাকে কি বলতেন? যে তার কোন জায়গাটা ইমপ্রুভ করার আছে? আ ওর ইমপ্রুভ করার যেমন ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো খুব ভালো। এক্সপ্রেশন এ একটু কিন্তু উনার এক্সপ্রেশনটা একটু আরেকটু আমার কাছে মনে হয়েছে। সবচাইতে প্রিয় কে আপনার? সবচাইতে প্রিয়? প্রিয় কে? কে? একজন। মা। মায়ের ব্যাপারটা আমাদের জন্য খুবই সেনসিটিভ সবসময়। যে মানে মায়ের ব্যাপারটা সেনসিটিভ, কারণ যতক্ষণ মা ছিল, আমারও মা নেই আমি জানি। হ্যাঁ, মা যতক্ষণ ছিল ততক্ষণ এটা বোঝা যায়নি। আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটার নাম কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন। এই প্রিয় অপ্রিয় প্রশ্নের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের মধ্যে আমি বিভিন্ন মানুষদেরকে হাজির করব। যে মানুষগুলোর সাথে আমি কথা বলবো, আড্ডা দিব, তাদের ভিতরকার অনেক কথাবার্তা বের করার চেষ্টা করব। তাদের সাথে কথা বলার মধ্যে, আড্ডা দেওয়ার মধ্যে হয়তো আমাদের অনেক কিছু জানা যাবে, অনেক মজার কিছু জানা যাবে, স্মৃতি জানা যাবে, হয়তো অপ্রিয় অনেক কথা জানা যাবে, দুঃখের কথা জানা যাবে, শোকের কথা জানা যাবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমি আ সবার সাথে, আমার অতিথিদের সাথে একটা ইন্টারেকশন করার চেষ্টা করব। তো চলুন অনুষ্ঠানের দিকে যাই। অনুষ্ঠানের সাথে আমি আছি অঞ্জন আইচ। আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আমার খুব প্রিয় মানুষ। অ্যা এতখানি প্রিয় মানুষ যার ইন্ট্রোডাকশন দিতে গেলেই আমার আসলে অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাবে। আজকে আমাদের সাথে আছে ফারুক ভাই। ফারুক ভাই হ্যাঁ, আমার খুব প্রিয় অভিনেতা। ফারুক ভাই, কেমন হ্যাঁ। আছেন আপনি? ধন্যবাদ আপনাকে অঞ্জনদা আমাকে এখানে আনার জন্যে। আমি ভালো আছি। ভালো আছি দেখেই আসতে পেরেছি। আর আপনি যখন ডাকেন তখন তো আমি আসি। আপনার নাটকে যখন ডাকা হয় তখনই যাই। আজকে আবার একটা নতুন একটা প্রোগ্রামে আমার একটু ভাল লাগছে এই প্রোগ্রামে এসে। আপনি আমার যে খুব প্রিয় মানুষ, এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। মানে আ আমি কি আপনার প্রিয় মানুষ নাকি আপনি আমার প্রিয় মানুষ? ২ জন ২ জনেরই প্রিয়। বাট আ আপনার প্রিয় বোধহয় আমি বেশি। মানে আপনি আমার যতটা না প্রিয়, হুম। আপনার কাছে আমি তার চেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, একটা কঠিন প্রশ্ন করি। আমাদের ২ ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, অনিমেষ আইচ, অঞ্জন আইচ। অঞ্জনা। আমার মনে হয় আপনি অনিমেষকে বেশি পছন্দ করেন ২ জনের ভিতরে? ২ জনের ভিতরে। ২ জনের ভিতরে, হ্যাঁ। হুম, আ কারণ অনিমেষ আইচ হচ্ছে মানে আমার জীবনের যত মানুষের সাথে এই বয়স পর্যন্ত যত পরিচয় হয়েছে যাদের সাথে বা যাদের সাথে সম্পর্ক হয়েছে উম সবাই হয়তো ভালোবাসে কম বেশি হৃদয় থেকে, হৃদয়ের বাইরে থেকেও ভালোবাসে অনেকে। কিন্তু অনিমেষ আছে আমি জিনিসটা বুঝি যে মানে উনি একদম অন্তরের ভেতর থেকে আমাকে ভালোবাসে। মানে এরকম লোক খুব কম পাওয়া যায়। মানে একদম মানে ভিতরের বিবেকের ভিতরে সে যুদ্ধ করে আমাকে ভালোবাসা দেয় এরকম মনে হয় আমার কাছে। মানে উনার কোনো কাজ নাই হয়তো ১২ টার সময় ফোন রাত ১২ টায় ফোন দিল। উনি ২ টায় ফোন দিলেন। উনি মানে কিছু খারাপ লাগলো, একটু গল্প করতে হবে, ফারুক ভাই এইজন্য আপনাকে ফোন দিলাম। এটা কিন্তু আপনি করেন না। না, আপনি আবার একটু অ্যা সবাই তার একরকম হয় না। আপনি আমাকে পছন্দ করেন, ভালোও বাসেন। তার একটা কারণ যে আপনি মেক্সিমাম নাটকে আপনি আমাকে চান বা নেন আপনি আমাকে এবং আমিও করি। আর অনিমেষ আইচের কিন্তু কোনো নাটক মানে আপনার নাটকের চাইতে তার নাটক অনেক কম করেছি আমি। কিন্তু হুম, হুম। ওর ফিলিংসটা যেন একটু কেমন। মানে এটা আমি আসলে বুঝে বলতে পারছি না। এটা আমি বুঝি যে আমি যা ভালোবাসি তার চেয়ে ডবল উনি আমাকে ভালোবাসেন। না, এটা একটা ব্যাপার। আমরা দেখা যায় অনেক সময় আমি অনিমেষ যখন কথা বলি, অনেক সময় না মানে আমার মনে 90% আমাদের কথার মধ্যে আপনি একবার আসবেনই। কোনো না কোনোভাবে আসবেন। মানে ও হয়তো জিজ্ঞেস করে, "তুমি কি ফারুক ভাই কাজ করছে তোমার একটা?" মানে কাজের কথা হয়তো বলে, পরে আরো অনেক কথা বলে। হ্যাঁ, হ্যাঁ? বা ওইরকম অনেক সংলাপ সে মানে দিতে থাকে। তো আমাদের এই প্রোগ্রামের যেটা মানে প্রচলিত ব্যাপার, প্রিয় প্রশ্নের কথা বলছি। আপনার জীবনের সবচাইতে উম প্রিয় ব্যাপারটা কি? সবচাইতে প্রিয় কে আপনার? সবচাইতে প্রিয়? প্রিয় কে? কে? একজন। মা। মা। মায়ের ব্যাপারটা আমাদের জন্য খুবই সেনসিটিভ সবসময়। যে মানে মায়ের ব্যাপারটা সেনসিটিভ, কারণ যতক্ষণ মা ছিল, আমারও মা নেই আমি জানি। হ্যাঁ, মা যতক্ষণ ছিল ততক্ষণ এটা বোঝা যায় নাই। হুম, কিন্তু মা যখন মানে চলে গেছে, চলে গেছে। তারপরে মনে হয় প্রত্যেকটা দিন মনে হয় যে অনেক ভুল করছি জীবনে, যে আসলে আর কেন মাকে মানে আরো সময়টা দিলাম না? কেন মার সাথে আরো অনেক কিছু করা হলো না?
হুম, এটা আছে। তো মায়ের মতো আমার মনে হয় না যে মায়ের মতো না, আপন। এটা খুবই মানে আমি খুবই ক্যাজুয়াল উত্তর দিলাম। নরমাল উত্তর যেটা সবাই দেয়, হুম, মায়ের ব্যাপারে অন্ততপক্ষে। আর আমার যদি ওইটা মাকে বাদ দিয়ে যদি বলি, তাহলে এখন আমার মেয়ে মায়ের কি একটা স্মৃতি বলতে পারেন যেটা সবচাইতে আপনার স্মরণীয় হয়ে আছে? বলতে পারি। ওই আ এটা মুক্তিযুদ্ধের ৭১ এর যুদ্ধের সময় আমরা যখন ২৬শে মার্চ গ্রামের দিকে রওনা দিলাম। মা ছিলেন অসুস্থ। ঢাকা মেডিকেলে ছিলেন। তার পেট অপারেশন হয়েছিল। এটা ফেব্রুয়ারি এই মার্চের এই ৫-৬ তারিখে অসুস্থ হলে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। আমরা তখন থাকতাম পুরান ঢাকায় গিয়েছিলাম। আমরা কিন্তু থাকতাম মোহাম্মদপুরে। কিন্তু আমরা জানুয়ারি মাসে চলে গেছিলাম পুরান ঢাকাতে। পুরান ঢাকাতে আমাদের এক আত্মীয়র বাড়িতে থাকতাম। ওইখানে মা অসুস্থ হয়ে গেলেন এবং তখন ওখান থেকে ঢাকা মেডিকেল কাছে ছিল। আর তখন তো অত হসপিটাল ছিল না। মাকে ভর্তি করা হলো এবং প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছিলেন আমার আম্মা। তো যাই হোক, আব্বা ২৫ তারিখ সন্ধ্যার সময় আম্মাকে নিয়ে আসলেন, মাকে। একটা বেবি ট্যাক্সিতে করে আমরা তখন ওই খেলতেছি। মা তো হসপিটালে। ধরেন সেই ৭ তারিখ বা ৬ তারিখ থেকে হসপিটালে। তো আমরা বিকেলবেলা আমার ওই ভাতিজাটা যাদের বাসায় আমরা ছিলাম, তার সাথে খেলছি। হঠাৎ করে দেখি বেবি ট্যাক্সি আসলো। তা নামলো আব্বা মাকে দেখি ধরে, ধরে নামাচ্ছে। তা সবাই যে আমার বড় ভাই বলল যে, "মাকে নিয়ে আসলেন যে আজকে তো আনার কথা না।" আব্বা বলল যে, "আমার জানি কেন ভাল লাগছিল না আজকে।" এটা ২৫ তারিখ সন্ধ্যায় কিন্তু। ডাক্তাররা ছাড়তে চায় নাই। আমার মনে হলো না বাসায় নিয়ে যাই। টানলো না। তো ডাক্তার তাও বলে যে, "উনার তো সেলাই কাটা হয় নাই।" আর তখন তো এমন না যে আজকে অপারেশন হলো ২ দিন পরেই বাসায় চলে যায়। তখনকার চিকিৎসা বিজ্ঞানও এত অনেক স্লো ছিল আরকি। হ্যাঁ। হুম, তো যাই হোক, তা আমরা তো খুশি যে মা চলে আসছে। কিন্তু মা যে কতটুকু অসুস্থ এটা তো আর আমরা মানে জানতেন না। জানতাম না, বুঝি নাই। ওই বয়সও তখন ১২-১৩ বছর অতটা বুঝি নাই বয়স। তো যাই হোক আম্মার ঘরে নেওয়া হলো। আমরা এই তো খুব খুশি। আব্বা বলল যে আমার বড় ভাইকে বলল যে, "তুমি গ্রামে চলে যাও।" আর যে বাসায় আমরা ছিলাম আমার চাচাতো ভাইয়ের বাসায়, উনার ছেলেকে বলল যে, ওর নাম ছিল বুলবুল। বুলবুল আর আমার বড় ভাই ২ জন গ্রামে যাবে। আমাদের বাড়ি তো পাশাপাশি। চাচাতো ভাইয়ের বাসা আর আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। কিন্তু আমরাও থাকি না, ওরাও থাকে না, তালা মারা থাকে। তো আব্বা বলল যে, "তোমরা গিয়ে একটু পরিষ্কার-টরিষ্কার করো। আমরা কালকে ভোরবেলা তোমরা যাও। আর আমরা ৭-৮ দিন পরে চলে আসি। তারপরে আবার দেশ শান্ত হলে আমরা সংসদ বসলে আমরা আসবো। অন্তত আর এখানে না থাকি।" আমি আমি আব্বার বললাম, "আব্বা আমিও যাই।" তা বলে, "তুমি যাবা? তুমি তো ছোট।" মানে আমার বড় ভাই যাবে। আমি কই, "না আমি আব্বা যাই।" তো কচ্ছে, "যাও।" রাত্রে কি মানে সেই ৯ টার দিকে। খুব খুশি যে যাবো। তো তারপর তো ১২ টার সময় শুরু ম্যাসাকার হলো শুরু হয়ে গেল। শেষ। ২৫ তারিখ গেল। ২৬ তারিখে তখন তো আর কিছু করার নাই। গোলাগুলি, মারামারি সব জানলাম আরকি। আব্বা শুনলেন। ওই ২৬ তারিখে আমরা ওই ১ ঘন্টার জন্যে ২৬ না ২৭ তারিখে যেন শুক্রবার দিন। ১ ঘন্টার জন্যে ওটা আমাকে দেখতে হবে যে ২৫ তারিখ কি বার ছিল, ২৬ তারিখে কি বার ছিল। আমরা শুক্রবার দিন আরকি বের হলাম ঢাকা থেকে। ওই ১ ঘন্টার জন্য কারফিউ শিথিল করেছিল ওই সময় ওরা। চলে গেলেন। ওই সময় আমরা ওই পুরান ঢাকা থেকে জিঞ্জিরা পার হয়ে ওই পারে চলে গেলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যাই হোক তারপরে অনেক ঘটনা। আম্মার তো পেটের অপারেশন হয়েছে। আম্মার এই কাটা কাটা হয় নাই। সেলাই কাটা হয় নাই। সেলাই কাটা না আরো ৭ দিন ৮ দিন পরে কাটা হইতো। আব্বা তো আগেই নিয়ে আসছে। ওইভাবেই আম্মাকে আমরা ৩ দিন ধরে এই একটা ওই ইয়ের মতো এরকম বাঁশের মতো নিয়ে আব্বা ২ টা লোক ঠিক করলো কাঁধে করে তারপরে হেঁটে গেলাম। তো আমাদের এই এক আত্মীয়র বাড়িতে। এই ২ দিন গেলাম। মানে রাস্তা দিয়ে এভাবে, হাঁটতে এভাবে হ্যাঁ। একদম। একটা জায়গায় একটু লঞ্চে গেলাম। তখন আমরা শুনলাম যে আমাদের মোহাম্মদপুরের বাড়ি পুড়ায় দিছে, জ্বালায় দিছে মোহাম্মদপুরে যে বাসা ছিল। তো যাই হোক, তারপর আমরা নেমে আবার হেঁটে কতদূর গেলাম। ৩ দিন পরে যখন আমরা যাই ওই বাড়িতে, তখন ওই ভাড়ের ভিতরে করে ওই যে বাঁশের বাঁশের। আর মধ্যে একটা ওই যে এরকম কি বলে? খাঁচির মতন। ওইটার ভিতরে আম্মাকে বসায়া তারপরে আর আমরা হেঁটে যাচ্ছি।
যাওয়ার সময় আমি ওই বাড়িতে যখন যাবো, আমাদের দূর সম্পর্কের আত্মীয়র বাড়ি। পিপুলিয়া নাম জায়গাটা, দোহারে বা মানে নবাবগঞ্জে পড়েছে এটা। আ আমি মাকে বললাম কি, "মা আমরা আজকে ভাত খাবো না। ৩ দিন তো ভাত খাই না।" বাঙ্গি আছে না? হুম, মার্চের বাঙ্গি হুম। ওই সময় পাওয়া যায়। ওইটাই খাচ্ছিলেন শুধু। ওইটা ওই খাইতাম মাঝে মধ্যে পাইলে, আর কোনো খাওয়া নাই। হাঁটা, এই এই করা। আবার কেউ বলতেছে আর্মি আসতেছে, দৌড় দাও। এই অনেক ঘটনা, আমি তো অনেক ছেড়ে, ছেড়ে বলছি। যাই হোক, আম্মা তো তখন মানে চোখ দিয়ে পানি চলে আসলো। বলে যে, "হ্যাঁ বাবা, তুমি তো অবশ্যই খাওয়াবে। আমাদের অত বড় আত্মীয় না হইলেও তো মানে কাছের আত্মীয় না হইলেও তারা নিশ্চয়ই খাওয়াবে তোমাদের।" তো ৭১ কি আসলেই এরকম ভয়ংকর কিছু হয়েছে? যাই হোক, এই প্রসঙ্গে হয়তো আমরা মানে অন্য কোনো প্রোগ্রামে হ্যাঁ, ওটা বলব। আলাদা একটা প্রোগ্রাম করা তা যেতে আরেকটা পারে। ব্যাপারে আমি একটু না তারপরে বলি, ও তারপরে শেষ তারপরে করে তো নিন। ওই বাড়িতে গেলাম। সেই সন্ধ্যার পর যেয়ে পৌঁছাইলাম। পরে ওরা ঠিকই ছোট গুড়া মাছ দিয়ে ইয়ে দিয়ে বেলে মাছ, বেগুন দিয়ে রান্না করছে, চচ্চড়ি করছে ওই বাসায় যে বাড়িতে গেলাম। উনাকে আমি জীবনেও দেখিনি, আমাদের দূর সম্পর্কের আত্মীয়। তারপরে খাওয়া-দাওয়া করে ঘুমাইলাম, মানে আম্মাকে বললাম, "অনেক ভাল লাগতেছে আজকে মা।" আম্মার চোখের এমনি অসুস্থ। যখন গ্রামে, তারপরে আবার ওখান থেকে আবার ৭ মাইল যেতে হবে আমাদের গ্রামে। তারপরে যাই হোক গেলাম হইলো মার্চের ২৬ তারিখে, ২৭ তারিখে রওনা দিলাম ধরেন। আমরা গিয়ে পৌঁছালাম এপ্রিলের ১ বা ২ তারিখে। এই ২০ মাইল আমাদের বাড়ি এখান থেকে, ঢাকা শহর থেকে ৭ দিন। যাইতে এই প্রায় ৩-৪ দিনের ৪-৫ মতো দিন সময় লাগলো লাগে। আরকি। ওইখানে যাওয়ার পর আমার আম্মার যখন এর ভিতর তার কোনো দেখা-দেখি নাই, ওষুধ নাই, কিছু নাই। যখন এইটা ব্যথা করলো, যখন এটা ওই গ্রামের হাতুড়ে ডাক্তার একজন ছিলেন, উনাকে খবর দেওয়া হলো। উনি ওইটা ব্যান্ডেজটা খুলে মনে করছে কিছু করবে আরকি। হয়তো শুকায় গেছে। দেখে কি এপ্রিলের গরমে ওটা একদম পোকা ধরে গেছে। উহ! পচন ধরে গেছে আরকি মায়ের এই পেটের ভিতরে। ডাক্তার নাই, কিছু নাই। এই অমুকের ছাল দেয়, পাতা দিয়ে এরকম করতে তো তারপরে আরেকটা ডাক্তার অনেক দূরের থেকে আনা হইলো, নরমাল মানে গ্রামের তো আর ওরকম, আমাদের গ্রাম তো একদম অজপাড়াগা। সে পাকিস্তান আমলেও মানে কোনো ইলেকট্রিসিটি ছিল না, কিছুই ছিল না, রাস্তাও নাই। আমাদের ওখানে হচ্ছে আ ১ নাম্বার হচ্ছে হয় হাঁটা পথে, আর মহিলারা পালকি অথবা ঘোড়ার পিঠে। ছোট ঘোড়া আছে, ওইগুলোর পিঠে করে আপনি যাইতে পারবেন। ২ জন চড়ে। এরকম আমি প্রচুর যাওয়া আসা করতাম। এটা 70, 69 যখন গ্রামে যেতাম ঘোড়ার পিঠে। আর আম্মাকে নিতাম পালকিতে। আর যুদ্ধের মধ্যে যখন পালকি-টালকি ছিল না, ওই ভাড়ের করে। যাই হোক, তখন এটা পছন্দ হলো। তারপরে এক ডাক্তার আনলো, সে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পরে তা আমরা মনে হইছে আম্মা তো আর এই জায়গা থেকে ফেরত আসা সেলাইও কাটা হয় নাই। পরে আম্মাকে যাই হোক, পরে ওই ভদ্রলোক কি ওষুধ দিল ডাক্তার, এটা আস্তে শুকায় গেল এবং এটা ওইটার সুতাটা কাটলেন উনি। কিন্তু মায়ের শরীরে মানে অ্যালার্জি শুরু হয়ে গেল। চিৎকার করে কাঁদতো। রাত সন্ধ্যার সময় চিৎকার করে ১০ গ্রামের লোক এক করে ফেলে। হুম, এইরকম হুম। মানে ওই অ্যালার্জি হয়ে গেছে শরীরে। এইটার আবার ট্রিটমেন্ট হলো। এইটা প্রায় ১ মাস আম্মা ঘুমাইতে পারে না। এইটা আস্তে ওই শুকাইলো। কিন্তু এইটা হলো। তারপরে আবার আরো ওষুধ-টষুধ দিয়ে এই ১ মাস পরে মা সুস্থ হলেন। তো মায়ের কথা বলাতে, তো মা যখন সুস্থ হলো তখন ধরেন এপ্রিল, মে মাসের, জুন মাসের দিকে আম পাকা শুরু হলো। আমার এখনো মনে আছে, মা ভোরবেলা, তখন আবার আব্বা ঢাকায় চলে আসছে আমার বড় ভাইকে নিয়ে। এপ্রিল মাসে ঘোষণা হইলো যে যারা সরকারি চাকরি করে তারা যদি আ র ই না করেন, চাকরিতে জয়েন না করেন, তাহলে চাকরি চলে যাবে এবং দেশদ্রোহী হবে। তা আব্বা তো, আমরা তো চাকরির উপরে ডিপেন্ড করি। আব্বা মাকে বড় ভাইকে নিয়ে চলে আসলো। সে আবার মেট্রিক ক্যান্ডিডেট। তা আব্বা বলল যে, "কতদিন কি হয় না হয় ঠিক নাই, চলো যাই। তুমি আমার সাথে চলো, পরীক্ষা দাও।" আব্বা নিয়ে আসলো আমাকে রেখে। আমাকে একটা ৳৩৫ দিয়ে নৌকা কিনে দিল। "বর্ষাকাল আসবে সামনে, তুমি এটা চালানো শিখো। তোমার মাকে নিয়ে যদি আরো ঝামেলা হয়।" একটা মজার গল্প শুনলাম। আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো। যে কথাগুলো শুনলাম এরপরে হয়তো আমরা আ আরো অনেক কিছু জানবো। দর্শক মণ্ডলী, আমরা ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু, অনেক মজার কথা শুনলাম। কিন্তু আমরা ব্রেকের পরে ফিরে এসে যেটা শুনবো সেটা হচ্ছে হুমায়ূন আহমেদ সম্পর্কে অনেক কিছু। কারণ আমি জানি হুমায়ূন আহমেদের সাথে ফারুক ভাইয়ের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অভিনেতা হিসাবে অনেক কিছু করেছেন ফারুক ভাই হুমায়ূন আহমেদের। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। আমরা কথা বলছিলাম আমার খুব প্রিয় মানুষ
খুব প্রিয় অভিনেতা ফারুক আহমেদের সাথে। ফারুক ভাই, আহ, আমরা অনেক সুন্দর গল্প শুনলাম। আমি মানে দর্শকের যে কিউরিসিটি, দর্শক সবসময় হুমায়ুন আহমেদের কথাগুলো, হুমায়ুন আহমেদের নাটক নিয়ে অনেক কিছু আলাপ করতে চায়। আপনার কি মনে হয় হুমায়ুন আহমেদ না থাকলে কি আপনি এই জায়গায় যেতে পারতেন? এটা একটা প্রশ্নটা একটু কঠিন হয়ে যায় যে আসলে এই জায়গায় আসতে পারতাম কিনা। এটা আসলে বলা মানে ডিরেক্টলি বলা যাবে না। তবে হুমায়ূন আহমেদের কারণে যে আমি এখানে আসছি এইটা আমি বলতে পারি। কিন্তু এটা উনার সাথে আমার যদি সম্পর্ক না হতো তাহলে আমি আসতে পারতাম কি পারতাম না সেটা জানি না। আমি হয়তো অন্য রাস্তায় যেতাম, কিছু একটা অন্য কিছু হতাম। হুমায়ুন আহমেদ স্যারের আমি কাজগুলো যখন হুমায়ুন আহমেদ স্যারের কাজগুলো আমি অনেক দেখেছি, বা স্যারের সাথে হ্যাঁ, আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, জি। খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, তো আমি স্যারকে দেখেছি যে এটা স্যারকে আমি বলেছি কিন্তু, হুম, যে আপনাদের এখানে আপনার এই সেটে অভিনেতার সংখ্যা বেশি। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু ফারুক আহমেদ একজন অভিনেতা, সে মঞ্চ নাটক করে আসছে। তো এটা বলার পর সে কিন্তু আমাকে এড়িয়ে যেত, মানে সে কিন্তু আমাকে এই কথার কোনোদিন উত্তর দেয়নি স্যার, মানে কেন দিত না আমি জানি না। তা আপনার কি এই কথাটা, আপনি কি একমত আমার সাথে? না আমি ছাড়াও তো আসলে মঞ্চের অভিনেতা ছিল। অ্যা রেগুলার না, মানে ছিল, ধরেন একটা নাটক করতো তারপর আর নেই। যা মঞ্চে? মানে না, মানে স্যারের নাটক করছে টিভিতে, মানে তার সাথে যে কাজ করতো, হুম, এর মধ্যে খুব ভালো অভিনেতা কাজ করতো ১ টা ২ টা। কিন্তু রেগুলার আপনি যেমন আপনি, এজাজ ভাই, স্বাধীন খসরু, তারপরে শাওন, হুম, আ এরা তো সব রেগুলার। যারা রেগুলার কাজ করতো, এই রেগুলার বা অনেক লোকজন ছিল না সাথে? হুম, অনেক রকম বাচ্চারা ছিল, অন্তিক-টন্তিক অনেকে ছিল। হুম। এরা কিন্তু রেগুলার কাজ করতো। এই রেগুলারদের মধ্যে আমি দেখতাম যে আসলে মঞ্চ করা, প্রিপেয়ার্ড হওয়া অভিনেতার সংখ্যা কম। আপনি তো ছিলেন। আমি ছিলাম, তারপরে শামীমা নাজনীন ছিল। শামীমা আপু কি মঞ্চ করা? হ্যাঁ, উনি তো নাগরিক নাট্য সম্প্রদায়ের। ও সম্রাট না, আমি ঢাকা থিয়েটার হুম। ও নাগরিকের। ছিল, মানে কম। আপনি যেটা সেটা ঠিক যে কম ছিল। স্যারের অ্যা স্যার আপনাকে বকা দিয়েছে, হুম, মানে খুব ডেঞ্জারাস বকা দিয়েছে। ধরেন এমন ব্যাপার আপনি বুঝতে পারছেন যে ওনার সাথে সম্পর্ক শেষ। এরকম কখনো হয়েছে? না। মানে কোনো রকম এরকম বকার কোনো বিষয় ছিল না কোনোদিন? মানে আমি তো শুনি যে যেমন জয়ন্ত দার সাথে শুনতাম, জয়ন্ত দাকে নাকি বকা দিয়ে বলছে, তুমি চলে যাও।" হ্যাঁ? কিন্তু এরকম স্যার আমাকে নিজেই গল্প করছে যে আমি জয়ন্ত দাকে একদিন বের করে দিয়েছিলাম। পরে হুম, আবার ফিরিয়ে নিয়ে এসেছি। হুম। হ্যাঁ? আপনার সাথে এটা হয়নি। না, আমার সাথে একদমই হয়নি। স্যারের সেটে আপনি আ সবচেয়ে মিস করেন কাকে স্যার ছাড়া? যে এখনো মনে হয় যে ইস! ওর সাথে যদি মানে স্যার থাকতো। যেমন চ্যালেঞ্জার ভাইকে, যিনি চলে গেছেন। হুম, হুম। চ্যালেঞ্জ ভাই। আর যেমন আরো আমার যারা আছে এখন, তাদের সাথে আমি এখন অভিনয় করি অন্যদের নাটকে। যেমন ডাক্তার এজাজ অথবা শামীমা, এদের সাথে আমি তো কাজ করি নিয়মিত। কিন্তু মিস করি যে চলে গেছেন চ্যালেঞ্জার ভাই। ওনাকে আমি মিস করি। এ ডক্টর এজাজ ভাইকে আপনি কি প্রতিদ্বন্দ্বী মনে করেন কখনো? না, আমি কাউকেই মনে করি না প্রতিদ্বন্দ্বী। আমি একা চলি। আপনার অভিনয়ের মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে, আমি দেখেছি। আপনি সাধারণত আপনার কোয়ার্টিস্ট হিসাবে আপনি কোয়ার্টিস্টটা খুব মেপে কাজ করেন। মানে কাউকে একজন নিয়ে আসলাম, আমি এটা নির্মাতা হিসেবে বলছি। নিয়ে আসলাম, আপনি তাকে আপনার ওয়াইফ বা আপনার আ ধরেন প্রেমিকা এই হিসাবে আপনি মানতে চান না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, যেহেতু আমি নায়ক না, অভিনেতা, তো নায়কদের জন্য একটা সুন্দরী নায়িকা থাকে। ভালো অভিনয় করে এরকম চিন্তা করে তারা নেয়। যখন আমার প্রেমিকা বা স্ত্রী করতে চায় তখন ডিরেক্টররা মনে করে যে ফারুক ভাই তো নায়ক না। ফারুক ভাইয়ের জন্যে একটা নরমাল একটা মেয়ে নেই। যার মূল্য কম, অর্থ মূ অ মূল্য কম। ওরকম একজনকে নেয়। আর নায়কের সাথে নেয় হচ্ছে অনেক পেইড আর্টিস্ট, সুন্দরী প্লাস আ ভালো অভিনেত্রী, এগুলি মেপে তাহলে দেয়। আমি আমি এরপর থেকে আমি তো আপনাকে মেপেই নিই। কারণ আপনি কিন্তু আবার ওইটা বলেন না যে খুব পেইড নেন। আপনি বলেন যে সে অভিনয় পারে ভালো। আমার ১ নম্বর হচ্ছে হুম, যে অভিনয় পারতে হবে। হুম। যখনই কম পেইড এর আর্টিস্ট এসেছেন মানে যেকোনো জায়গা থেকে, সে সাধারণ স্বাভাবিক কারণেই সে অত ভালো অভিনেত্রী না, তা থাকে না। আপনি কাদেরকে নায়িকা হিসেবে চান আপনার অপোজিটে এই মুহূর্তে? যদি বলি যে আপনি কাউকে নায়িকা চাচ্ছেন। এখন তো আর নায়িকা, আমার যে বয়স হয়ে গেছে এখন তো আর নায়িকা আপনার ওরকম বয়স হয়ে গেছে, এটা মানে আমি মানতে রাজি না।
নাম্বার ওয়ান, মানে ওই বয়স। আমি 5 বছর আগে আপনাকে দিয়ে নাটক করেছি। আপনার নায়িকা ছিল বাঁধন, যে হ্যাঁ, বাঁধন ওই যে মেইন স্ট্রিমের নায়িকা, এবং বাঁধন কিন্তু কখনো আমাকে বলে নাই যে ফারুক ভাইয়ের ওয়াইফ আমি করব না, বলে না নাই। সেটা কেউ মানে মানে যারা একটু পড়াশোনা করা অভিনেত্রী তারা বলে না। হুম, এটা আমার দরকার হচ্ছে কি, আমি কি আমি কি বুঝাইতাম সবসময় যে আমার একটা ভালো অভিনেত্রী যেন হয়। যখন নায়িকা হবে আমার, অথবা আমার বউ হবে, স্ত্রী হবে, তার সাথে আমার স্বাভাবিকভাবে অনেক দৃশ্য থাকবে। এখন একটা কি বলে? একটা আ ভালো অভিনেত্রী না হলে তার সাথে যে আমার প্রচুর সিন থাকবে, সেটা ভালো হবে না। কারণটা ওইটাই বেশি, হ্যাঁ? যে আমার স্ত্রীর অভিনয় করবো বা প্রেমিকার, তার সাথে আমার অনেক দৃশ্য থাকাই স্বাভাবিক। তখন আমার মনে হয় যে এর সাথে আমি অভিনয় করলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। সে অভিনয় ঐরকম করতে পারবে না, আমার অভিনয়টা নষ্ট হবে। আমি কিন্তু বেসিক্যালি ওইটা চিন্তা করি আগে, হ্যাঁ? মানে দেখতে অনেক সুন্দর, এটা চান না আপনি, এ এ না ওরকম কিছু এটা না। চান না। এই যে আর তার সমাজে আসলে আবার তার অ্যাকসেপ্টেন্স কেমন আছে, ওইটা আমার আবার একটা ওইটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন যে নাটকগুলো তৈরি হচ্ছে এই হ্যাঁ। মুহূর্তে, এই নাটকের মধ্যে অনেক রকমের মানে আমরা দেখি যে মানে অশ্লীলতার ব্যাপার থাকে। অশ্লীল কথাবার্তা বলার একটা ট্রেন্ড থাকে, চালু থাকে। তো এটার ব্যাপারে আপনার কি কোনো মানে আপনার অ্যালার্জি আছে? আপনি কি অশ্লীল কথা বলেন নাটকে? আমি বলি নাই তা না। আমি বলেছি, বাট আ বা অশ্লীলতা করেছি এরকম ২-১ টা নাটক আমার আছে। কিন্তু সেটা আমি না অতটা যেমন অশ্লীলতা করেছি সেরকম একটা নাটক আছে। কিন্তু ওটা আমি বুঝিনি যে ওটা অশ্লীল। পরে মিলিয়ে দেখলাম যে এটা অশ্লীল। আর বলেছি সেটা আমার কাছে মানে একটা আনন্দ করতে বলে ফেলেছি। মানে অনেক সময় মজা করছি একটা ইয়েতে সেটে তখন আর বলি। এরকমভাবে বলা হয়েছে ২-১ টা জায়গায়। কিন্তু তো মানে কিন্তু আপনি কিন্তু আপনি এখন আমি একদম মানে এটা স্ট্রিক্ট। হ্যাঁ, এখন বেশি চিন্তা করে করি। কিন্তু সেটাও যে সংখ্যায় অনেক বেশি তা না। নাটকের যদি আমি কথা বলি, টিভি নাটক, যেহেতু টিভি নাটকের সাথে আমি জড়িত, লেখার সাথে জড়িত। টিভি নাটকের কোয়ালিটির যদি কথা বলি, তাহলে আজকে থেকে ২০ বছর ১৫ বছর আগের যে নাটক আর এখনকার নাটকের আপনি কি কোনো ডিফারেন্স করতে পারেন? সব নাটকের ক্ষেত্রে না। আগে অনেক ভালো নাটক হতো। আ এবং অনেক বাজে নাটকও হতো আগে, ২০ বছর আগে। অনেক খারাপ নাটক মানে ভালো খারাপ মানে কি তখন গালি সিস্টেমটা ছিল না। বা কিন্তু মানের দিক আ থেকে আ খারাপ। কি বলে আরেকটা কি যেন বলে? এই ডুয়েল মিনিং। মিনিং হুম। না? ডুয়েল মিনিং ডুয়াল বলে না? মিনিং বলে, হ্যাঁ। হ্যাঁ, ডুয়েল মিনিং আ ছিল না তখন। হ্যাঁ? কিন্তু নাটক হিসাবে আ যে খুব ভালো ছিল সব নাটক তা না। কিন্তু প্রচুর ভালো নাটক ছিল তখন। আর এখন হচ্ছে কি প্রচুর খারাপ নাটক আছে। আর পাশাপাশি ভালো নাটকও আছে। এখনো মাঝে মধ্যে পাওয়া যায়। ওয়েভের কিছু নাটক আছে, ভালো লাগে আমার। ওয়েব সিরিজ টাইপের। হ্যাঁ, হ্যাঁ। ওয়েব সিরিজ টাইপের এটা বলে। নাই তা না। কিন্তু এখন খারাপের সংখ্যা বেশি হওয়াতে ভালোগুলি অতটা ই এই বোঝা যায় না। সময়ের যে অভিনেতা যারা কাজ করছে, এর মধ্যে আপনার কাকে খুব একজনকে বলবেন যে খুব বেশি প্রমিজিং মনে হয় যে সে খুব ভালো অভিনেতা এই সময় এই সময়ের? নাটকের কথা বললেই চলবে। নাটক, সিনেমা হ্যাঁ, মিলায়ে হ্যাঁ। বললেও চলবে। আফরান নিশো। সাকিব খানের সাথে আপনি অভিনয় করেছেন? না, না। সিনেমা দেখেছেন? হ্যাঁ, উনার 'বরবাদ' দেখেছি। আপনার কেমন লেগেছে? তার অভিনয় ভালো লেগেছে। আর আ মানে এটার গল্পটা টানে। হুম? না, সে যে এত বড় স্টার, মানে হ্যাঁ, সাকিব খান আমাদের বাংলাদেশের সব নিঃসন্দেহে হ্যাঁ, সবচেয়ে বড় স্টার। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে কি মনে হয়েছে যে কোনোভাবে সাকিব খান যদি আপনার কাছে আসতো অভিনয়ের কোনো শেখার জন্য, তাহলে আপনি তাকে কি বলতেন? যে তার কোন জায়গাটা ইমপ্রুভ করার আছে? আ ওর ইমপ্রুভ করার যেমন ওর মানে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো খুব ভালো। এক্সপ্রেশন এ একটু, কিন্তু উনার এক্সপ্রেশনটা একটু আরেকটু আমার কাছে মনে হয়েছে। আপনার কি লাউড মনে হয় একটু না, বেশি? না লাউড না। মানে যে মানে যেটা এত বেশি সুন্দর যে একটা আ মানে খুব মানে কঠিন জায়গাটা চেহারা কম আসে আমার মনে হয়। কিন্তু আমার কাছে ওকে
মানে অ্যাজ এ অভিনেতা হোল, বা যে আমরা যেমন অনেকদিন থিয়েটার করে শিখেছি, কিন্তু আমার কাছে একটু অবাক লাগে যে সে আসলে ভালো করে অভিনয়টা। কিন্তু আমার একটা জায়গায় আবার বললাম, ক্রুয়েলিটিটা ওর বেশি মনে হয় না আর কি। না, চেহারাটা এত সুন্দর যে ওটা আসে না। কিন্তু ওটা ওনাকে যদি আরেকটু প্র্যাকটিস করে, আরেকটু যেন ওইটা হলে মনে হয় আরেকটু ভালো লাগবে। মানে ওই জায়গাটা। কিন্তু আমি বেসিক্যালি তার অভিনয় আমি পছন্দ করি। আমি আপনার করেছি। একটা প্রশংসা করতে চাই অভিনেতা হিসাবে। আমি এটা অনেক স্টাডি করা। কারণ আমার জীবনে আমি প্রায় ১৮টা সিরিয়াল করেছি। তার ১৭টাতে আপনি আছেন, ছিলেন আরকি। আমি আমার স্টাডি কি যে আপনি খুব পরিশ্রমী অভিনেতা। মানে আপনি সকাল থেকে গিয়ে আমি আপনাকে দেখিনি যে আপনাকে কখনো ডাকা হয়েছে, আপনি দেরি করছেন আমি বা রেডি কিছু। নাই। মানে এই এনার্জিটা আপনি কোত্থেকে পান? এটা থিয়েটার থেকে। থিয়েটার আম তো অনেকেই করে। কিন্তু আমি তো কিন্তু আমি তো থিয়েটার করে আম আ অনেক কিছুই অনেকে করে। হ্যাঁ? ধরেন আমি ফুটবল খেলি। সে তা আমি এখন ধরেন ফুটবল খেলছি সেদিন। খেলে আমি বাসায় গেছি। তা আপনার ভাবি জিজ্ঞেস করলো যে, "কোথায় গেছিলে?" তা আমি বললাম যে, "ফুটবল খেলতে গেছিলাম।" তারপরে ওই এনার্জির লেভেলটা আপনি আসলে ফুটবল খেলতে অ্যাচিভ গেছিলাম। করতে পারেন আরকি। না, আমি ফুটবল খেলতে গেছিলাম। তো শুনলো যে ফুটবল খেলছিলাম। তারপর কিছুদিন আগে মেসি ফুটবল খেলে বাসায় গেছে, ওর বউ জিজ্ঞেস করে, "কোথায় গেছিলা?" তা বললো যে, "আমি ফুটবল খেলতে গেছিলাম। ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম।" তা আমিও ফুটবল খেললাম, মেসিও ফুটবল খেললো। তো পার্থক্যটা এটা। আমিও থিয়েটার করেছি, ওয়াইজেডও থিয়েটার করেছে। তো এখন পার্থক্যটা ওইভাবে নিতে হবে যে থিয়েটার করলেই যে সে সব শিখে ফেলতে পারবে তা না। পথটা সঠিক হতে হবে। আপনি এখান থেকে গুলিস্তান যাবেন, আমি বললাম যে, "ভাই আমার এই জিনিসটা নিয়ে, আমার এই মানিব্যাগটা একটু নিয়ে আপনি একটু গুলিস্তানে অমুকের কাছে দিয়ে আসবেন। উনার একটা মানিব্যাগ দরকার, তো দিয়ে আসবেন।" তা আপনি রওনা হেঁটে যাবেন। গাড়ি নাই আর গাড়ির টাকা দিতে পারবে না। ঠিক আছে, আপনি বাধ্য, আমার ধরে নিলাম আরকি। যে আপনি আমার ছোট ভাই, আপনি রওনা দিলেন। কিন্তু গুলিস্তান আসছে এইদিকে, আপনি এদিকে রওনা দিলেন। হাঁটলেন, যাত্রা ইয়েতে চলে গেলেন, কি বলে মিরপুর চলে গেলেন। কিন্তু আপনি তো জায়গা মতো গিয়ে মানিব্যাগটা দিতে পারলেন না। তা আপনি তো পরিশ্রম করলেন ঠিকই। পরিশ্রমটা করতে হবে সঠিক পথে, এবং এই মেসির খেলার মতন, ফারুক আহমেদের খেলার মতন। আমি আমাদের অনুষ্ঠান অনেক প্রায় শেষের দিকে চলে এসেছি। তাই আমি নাকি? এত কয়েকটা তাড়াতাড়ি? আ এরা কথাই তো বললাম না। কথা বলা শুরুই করতে পারলাম না। না, তাহলে প্রিয় অপ্রিয় প্রশ্নগুলো কই করলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক প্রিয় প্রশ্ন ছিল আমার। আর অনেক অপ্রিয় প্রশ্ন আপনাকে করেছি। হয়তো আপনি এগুলোকে প্রিয়ভাবে উত্তর দিয়ে ফেলছেন। আমার খুব আমাদের দর্শকের জন্য, দর্শকরা আপনার কাছে কিছু জিনিস তারা যেমন আমাকে অনেক কোয়েশ্চেন আসছে যে, এবার নির্বাচনের সময় হুম। আপনার নাকি আমি এটা দেখিনি। আপনি আমাকে একদম দেখাইছিলেন। একটা সংলাপ নাকি ছিল খুব জনপ্রিয়। তো আমাকে এটা রিকোয়েস্ট করছে যে, "ফারুক ভাই আসলে ওই সংলাপটা একটু শুনতে চাই।" এটা কি সংলাপ এটা? এটা নির্বাচনের ৩ দিন আগে আমি হঠাৎ রাত্রেবেলা বাসায় গিয়ে হঠাৎ মনে হলো। আর আমি বেসিক্যালি তো একটু খামখেয়ালি লোক। মানে আমার যখন যেটা ইচ্ছা আমি এটা করি ছোটবেলা থেকেই। আমার ইচ্ছা হলো ঘুঘু পালা, আমি ঘুঘুই পালি। কবুতর পালা পুরা মানে বাসার বারান্দা মানে বিষ্ঠা দিয়ে ভরে গেছে। এটা পালবো। আব্বা নিষেধ করে, "এই এটা পাইলো না, এটা নোংরা করে ফেলে।" বা মা বলল, বাবা কিছু বলতেন না নরমাল। আমাদের শাসন করতেন আম্মা বেসিক্যালি। কিন্তু না, আমি পালবো এটা। মানে আমার ক্যারেক্টারটা এরকম আরকি। যে আমার যেটা মনে হয়, তো হঠাৎ আমার তখন মনে হলো কি, কোনো উদ্দেশ্য নাই কিন্তু অনেক কিছুর আমার। কেন করলাম আমি নিজেও বলতে পারব না। হঠাৎ করে মনে হয় আচ্ছা এটা একটু এ করে দেই তো। বা এটা যে এই উদ্দেশ্য আমি দিলাম সেটাও না। ওই ডায়ালগটা ছিল যে নির্বাচনের ডায়ালগ ছিল যে স ভোট দেওয়ার ব্যাপারে। তো একটা শাওন বলে যে, অ্যা "ভোট দিচ্ছেন?" মানে আমার তো এখন অতটা নাই। মূল বিষয়টা বলি। "ভোট দিছেন?" তো বলছে, "হ্যাঁ, ভোট জায়গা মতোই দিছি।" তো আপনি চেয়ারম্যান চাচারে ভোট দেন নাই? তখন আমি বললাম যে, আমি নিজে একজন দুষ্ট লোক হয়ে আরেকজন দুষ্ট লোকরে কিভাবে ভোট দেই? হ্যাঁ, ভোট জায়গা মতোই দিছি।" তো এই ছিল ডায়লগটা। আমি নিজে একজন দুষ্ট লোক হয়ে আরেকজন দুষ্ট লোককে কিভাবে ভোট দেই। শুধু এইটুকুই ছিল। আগেরটুক কিন্তু আমি বলি নাই। শুধু মানে এটুকু বলছিলেন আমি আরকি। শুধু এইটুক বলেছি। যে শাওন যে বলছে ওইটাও আমি ওইখানে বলিনি। আমি শুধু এইটুকু বলছি, আমি নিজে একজন দুষ্ট লোক হয়ে আরেকজন দুষ্ট লোকের ভোট দেই কিভাবে? ১৩ না ১৪ সেকেন্ডের এটাই ছিল। তো এটা আমি আবার আমার প্রোফাইলে দিয়ে দিছি।
আমি তো এরকম আছে, আমি মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ অনেক কিছুই দেই। তা আমার জীবনে এটা একটা মানে আশ্চর্য লাগলো। আরেকটা ছিল এরকম, কিন্তু এটার মতো হয় না। মানে এটা এই নির্বাচনের মধ্যেই এটার ভিউ হলো ২,০০,০০,০০০ 2 কোটি? ২,৩৬,০০,০০০। এত দর্শক? হ্যাঁ, এবং সবাই এটার কোনো নেগেটিভ কোনো আমি 2 মিলিয়ন ভেবেছিলাম আরকি। 2 কোটিতে তো অসম্ভব। ২,০০,০০,০০০ মানে কি আমি তো জানি না। মিলিয়ন মানে 20 মিলিয়ন। লক্ষ বুঝি। 20 মিলিয়ন এটা। ১০ ১০ আ 1 মিলিয়ন মানে হচ্ছে ১০ লাখ। ১০,০০,০০০, তাহলে এটা আপনার 20 মিলিয়ন। ২০,০০,০০০। 20 মিলিয়ন প্লাস হ্যাঁ, না এখন তো আরো হ্যাঁ, না ২২,২,৩৬,০০,০০০। 23 আ মিলিয়ন। ২৩,০০,০০০। 23 মিলিয়ন। এটা আমার জীবনে হয় নাই। হার্ডলি আমার হয়তো ১টা ২টাতে ৫০,০০,০০০ হয়েছে। যেমন জীবনটা হইতেছে একটা দুঃখের কুয়া। যার জীবনে দুঃখ যত বেশি তার কুয়ার গভীরতাও বেশি। এটা হলো আ উড়ে যাবে বকপক্ষী না। ওটা হচ্ছে উড়ে যায় বকপক্ষীর আগেরটা। যেটা বানান এখন যেটা হলো এটা হচ্ছে আ আজ রবিবারের। আমি তো আপনার একটা ডায়ালগ মাঝে, মাঝে দিই। আমি আপনার ডায়ালগ কিন্তু মাঝে, মাঝে দিই। যখন ধরেন খুব কাজের ব্যস্ত আমাকে এসে বলতেছে যে, "এটা করে দিবেন না আমারে? একটু দেন না কইরা।" আমি তো গাঞ্জা খাইয়া কুল পাই না। আ আমি হ্যাঁ, ওইটা হলো বৃক্ষ কি মানুষের। ওইটার পুরা সংলাপটা আমি কিন্তু এলোমেলো করে ফেলি। কি সংলাপটা কিরকম এটা? ওই যে চেয়ারম্যান সাহেব হঠাৎ করে তার বিরুদ্ধে পোস্টারিং হইছে। তা উনি পড়তেছেন চেয়ারম্যান গম চোর, চেয়ারম্যান বানান ভুল, গম বানান ভুল এরকম। সে নিজে, নিজে চ্যালেঞ্জার পড়তেছে। ভাই। হ্যাঁ, চ্যালেঞ্জার ভাই। তখন আমি যাচ্ছি। এটা সবাই জানে আসলে ইয়ে উড়ে যায় পক্ষী। তো আমাকে দেখে হঠাৎ করে আমি পিছনে এসে দাঁড়াইছি তখন, "এই এটা তুমি লিখছো?" কেন আমারই লেখার কথা এরকম জিনিস। কেন আমি খারাপ হিসাবে আপনিই আছি। লিখছিলেন আসলে। না ওইটা আমি ও লিখিনি। আপনি লেখেন নাই না। না। তো, "এই এটা তুমি লিখছো?" তা আমি বললাম যে, আ "না, আমি তো লেখাপড়াই জানি না।" "না, আমি লিখি নাই। আমি তো লেখাপড়াই জানি না। গাঁজা খাই কুল পাই না, লেখাপড়া করুম কোন সময়?" এই ডায়ালগটা ছিল। এই সংলাপটা কি হুমায়ূন স্যারের লেখা? হ্যাঁ, আমি এটা আপত্তি জানিয়েছিলাম। আমি বললাম যে, "হুমায়ূন ভাই আমি তো গাঁজা খাই না, খামাখা আমাকে দেন কেন?" "আরে করো।" মানে স্যার কি এরকম মানে ধরেন অভিনয়ের সময় এরকম ধমক দিত? মানে যদি কেউ রাজি না হতো? একটু মানে আমারও তো জোরে ধরো, "এই করো।" এরকম আরকি। বিরক্ত হইতো তা আরকি। আমি আমার সামনে একদিন দেখলাম যে একটা নাটকের শুটিং ছিল। তো স্যার দেখলাম এক অভিনেত্রী, সে এখন খুব নামকরা অভিনেত্রী। সে একটা স্ক্রিপ্টের একটা জায়গা নিয়ে এসে বলল যে, "স্যার এই জায়গাটা তো যদি আমি একটু ঘুরায়ে বলি।" তা বলে যে, "এটা কি ঘুরায়ে বলবা কেন? তুমি লিখছো না আমি লিখছি?" হুম। আর মেয়েটা কোনো কথাই বলল না। না ওইটা ছিল। আমি তো অনেক নাটক করা আমার অনেক বলতে কি আমি আমার খুব এটা আমি সব জায়গায় বলি আমার গর্ব যে আমি হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটক করা অভিনেতা সংখ্যায়। সংখ্যায়। কোয়ান্টিটিতে, নট কোয়ালিটি। কোয়ালিটির নাটক আরো অনেক আছে। আমি ওইখানে যাব না। কিন্তু আ কোয়ান্টিটিতে আমি বেশি, সংখ্যায় আমি বেশি করেছি হুমায়ূন আহমেদের নাটক। এটা আমার জন্য একটা বিরাট ব্যাপার আরকি। তো আমাকে ওইভাবে বলত না। হ্যাঁ, উনি যদি কেউ যদি মানে হঠাৎ করে একটা অভিনেতা নেওয়া হলো এবং সে অভিনয় পারল না, উনি ওইটাকে খুব অভিনয়টাকে খুব গুরুত্ব দিতেন। মানে উনি যখন মানে এমনি অনেক মজা করতেন। কিন্তু যখন শুটিং হইতো এবং কেউ যদি অভিনয় না পারত তাইলে সে খুব মানে বেসিক্যালি খুব রাগ হইতেন। তো আমার যেটা হয়েছে যে আমার এই যে আমাকে জানানো হচ্ছে যে আমাদের সময় শেষ, সময়ের সংকুলান। কিন্তু আমার আসলে আপনার সাথে সত্যি কথা যেটা একদম ওপেনভাবে বলতে পারি। আমার যদি এখানে আরো ১০০ জন অভিনেতাও আসতো, ১০০ জন অতিথি আসতো, তাদের সামনেই আমি বলতে পারি। আপনার সাথে আমার আসলে যেকোনো টক শো করা উচিত মিনিমাম ৩ ঘন্টা। না যে আমরা আজকে করলাম, হ্যাঁ, আবার আরেকদিন অন্য নিয়ে করব। অনেক আছে হ্যাঁ। জীবনের কথা সব মানে বলবো। আপনাকে আসলে কিছুই জিজ্ঞেস করা হয়নি। প্রিয় প্রশ্ন মানে আমার কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন যে প্রোগ্রামের আমি অনুষ্ঠান করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানে ফারুক আহমেদের প্রিয় এবং অপ্রিয় কোনো প্রশ্নই আমি উত্তর করতে পারলাম না। আপনার সেই একটা অপ্রিয় প্রশ্ন করেন এখান থেকে। আছে লেখা? অপ্রিয় প্রশ্ন মানে আমি করতে পারলাম না। এর জন্য আমি ব্যর্থ উপস্থাপক। এটাও স্বীকার করে নিলাম আমি। কারণ যে উপস্থাপক যদি ঠিকঠাক প্রশ্ন করতে না পারে তাহলে সে ব্যর্থ। না, তাকে অবশ্যই নিষ্ক্রান্ত না, করে ওটা দেওয়া উচিত। ব্যর্থ না। কারণ তো আমি মানে এত কথা
আমি বলেছি যে আপনি আসলে প্রশ্ন করার আর সুযোগ পান না। আমি এর মধ্যে অবশ্য আপনাকে প্রচুর প্রশ্ন করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ? আমি একটা কি জানি কাগজ মনে হচ্ছে যে আমি বেশি বকবক আমি করলাম। একটা কাগজে লিখে নিয়ে আসছিলাম। কিন্তু সেই কাগজের কোনো প্রশ্নই করিনি। হ্যাঁ? সেটার একটা করেন। এটা একটা প্রশ্ন করতে পারি যে, হঠাৎ করে এতদিন পরে আপনি মঞ্চনাটক ডিরেকশন দেওয়া শুরু করলেন কেন? রংমহল। রংমহল। হ্যাঁ, আমি একটা নাটক ডিরেকশন দিয়েছি ৪২ বছর পরে। হ্যাঁ, এর আগে আমাকে দল মনে করত যে আমি হয়তোবা ওই পর্যায়ে আমি দিতে পারবো না। আর আমারও একটা ইচ্ছা ছিল। আমাকে অবশ্য আরো ২-৩ বছর আগে একটু বলা হয়েছিল যে তুমি দাও। আমি আবার নাট্য সম্পাদক ছিলাম জাহাঙ্গীরনগরে। আমার জাহাঙ্গীরনগর থিয়েটার করা। ওখানে আমি কিছু নাটক ডিরেকশন দিয়েছি। নাট্যাচার্য সেলিম আল দীন আমাকে সবসময় বলত, "তুই ডিরেক্টর হ।" আমার নাটক যখন ডিরেকশনের নাটক দেখতেন, তখন উনি আমাকে বলতেন, "তুই ডিরেকশন দে, ভালো করবি।" তো আমি মানে কি কারণে যে আমার ভাল লাগতো না। আমি প্রয়োজনে দিতাম। প্রয়োজন কি? যে যখন জাহাঙ্গীরনগর থিয়েটারে আমি আহ্বায়ক হলাম, মানে আমি নেতা হইলাম আরকি। ১ম নেতা হলো কাইজার আহমেদ নামে একজন। উনি আমার ১ বছর সিনিয়র। সেকেন্ড নেতাই আমি আরকি আ আহ্বায়ক হিসেবে। তো আমি হওয়ার পরে আমাকে কিছু নাটক ডিরেকশন দিতে হলো। ৪-৫ টা নাটক আমি ডিরেকশন সেগুলো প্রচুর ইউনিভার্সিটি লেভেলে খুব ভালো হইলো। তো এতদিন পরে আপনার এই ডিরেকশন দেওয়ার জন্য আপনাকে অনেক অভিনন্দন। আমাদের সময়ের সংকুলানের কারণে অনুষ্ঠানটা আসলে শেষ করতে পারলাম না। অনেক কথা বাকি ছিল। এত প্রশ্ন নিয়ে আসছি, সেই প্রশ্নের ধরেন যা প্রশ্ন মেইন প্রশ্নই করা হয়নি। হুম। হ্যাঁ, সব আমরা ওই যে অতিরিক্ত প্রশ্ন করা হয়ে গেছে। তো দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলব, সেটা হচ্ছে যে আমি আবারও প্রোগ্রাম করব এখানে। আমি ১ম এ ধন্যবাদ দিচ্ছি চ্যানেল এসকে আমাকে এখানে ডাকার জন্য। সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ যারা আছে তাদের সবাইকে, এবং সবার সাথে আমার পরিচয় হয়েছে এবং অত্যন্ত ভালো। আর দর্শকদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, চ্যানেল এস দেখবেন। এই এই চ্যানেলটি আমি দেখি। এই চ্যানেলে কিন্তু খুবই ভালো, ভালো প্রোগ্রাম দেখানো হয় এবং এরা অত্যন্ত যত্ন সহকারে। এটা কিন্তু শুধু বলার জন্য আমি বলছি না। আপনারা দেখবেন, যারা আমার ভক্ত ভালোবাসেন, এই যে ২ কোটি লোক যে আমাকে আমার যে আ একটা ক্লিপে আপনারা আ ফ দেখেছেন, ভিউ হয়েছেন, তারা অন্তত দেখেন, তাইলে তো ২ কোটি লোক আমার এই চ্যানেল এস এর দেখা হয়ে যাচ্ছে। চ্যানেল এস দেখা হচ্ছে। যাই হোক, তার মানে আমার অনেক ভক্ত আছেন, তারা দেখবেন চ্যানেল এস। আর সবচেয়ে জরুরি কথা হচ্ছে, দেশের জন্য কিছু করার চেষ্টা করবেন সবাই, যে যেখান থেকে পারি আমরা, এবং এই দেশটাকে ভালোবাসবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই। দর্শককে অনেক অভিনন্দন, শুভেচ্ছা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে আমাদের সাথে ছিল ফারুক ভাই। সবাই আমাদের চ্যানেল এস এর সাথে থাকবেন। ধন্যবাদ।